1975 সালের 7ই নভেম্বর অস্থির এক সময় পার করছিল বাংলাদেশ। অভ্যুত্থান আর পাল্টা অভ্যুত্থানের আশঙ্কায় দিন যাপন করছিলেন রাজনীতিবিদ এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঢাকা তখন গুঞ্জন আর গুজবের নগরী। সেনানিবাসের ভেতরে এক চাপা উত্তেজনা ভর করেছে সবার মাঝে। 6 নভেম্বর সন্ধ্যার সময় ঢাকার সেনানিবাসে কিছু লিফলেট বিতরণ করা হয়। ওই লিফলেট যারা পেয়েছিলেন তারা আজ করতে পারছিলেন যে রাতে কিছু একটা ঘটতে যাচ্ছে। ঢাকা সেনানিবাসে তখন মেজর হিসেবে কর্মরত ছিলেন সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, যিনি পরবর্তীতে মেজর জেনারেল পদে উন্নীত হয়েছিলেন। সন্ধ্যা 7টা নাগাদ একটা লিফলেট তার হাতে পৌঁছায়। সে লিফলেটে সেনাবাহিনীর অফিসারদের হত্যার ইঙ্গিত ছিল পরিষ্কার। ইব্রাহিম সে ঘটনার বর্ণনা তুলে ধরেছিলেন এভাবে। সে লিফলেটে লেখা ছিল, সৈনিক সৈনিক ভাই ভাই অফিসারদের রক্ত চাই। এ থেকে আমি বুঝলাম রাতে কিছু একটা হবেই হবে। তখন আমি সিদ্ধান্ত নিলাম, প্রথমত নিজেকে বেঁচে থাকতে হবে, দ্বিতীয়ত সেনাবাহিনীকে বাঁচাতে হবে। রাত 12টা বাজতেই গুলির শব্দে প্রকম্পিত হয়ে ওঠে পুরো ঢাকা সেনানিবাস। ব্যারাক ছেড়ে সৈন্যরা দলে দলে ক্যান্টনমেন্টের ভেতরে রাস্তায় নেমে আসে। সেনানিবাসের ভেতরে তখন ভয়াবহ পরিস্থিতির তৈরি হয়েছিল। গুলির তীব্রতা এতই বেশি ছিল যে কেউ কারো কথা শুনতে পাচ্ছিল না। আমি তখন সিদ্ধান্ত নিলাম, এই তীব্র গোলাগুলির মধ্যেই আমাকে আমার ব্যাটালিয়নে পৌঁছাতে হবে। চতুর্দিক থেকে গোলাগুলি হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না কোন দিক থেকে গুলি আসছে। নিজের অভিজ্ঞতা এভাবেই বর্ণনা করেন সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। এই ঘটনার আগে 3রা নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে এক অভ্যুত্থানের মাধ্যমে তখনকার সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দী করে খালেদ মোশাররফ সেনাপ্রধান হন। মূলত তারপর থেকেই পাল্টা আরেকটি অভ্যুত্থানের পরিকল্পনা জোরদার হতে থাকে। 7ই নভেম্বর পাল্টা অভ্যুত্থানের প্রাণপুরুষ ছিলেন সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়া কর্নেল মোহাম্মদ আবু তাহের। সাথে ছিল বামপন্থী জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদ। সে সময় কর্নেল তাহেরের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তার ছোট ভাই আনোয়ার হোসেন, যিনি পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক ছিলেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন। 1975 সালের সেই সময়টিতে আনোয়ার হোসেন ঢাকায় জাসদের গণবাহিনীর প্রধান ছিলেন। মিস্টার হোসেনের বর্ণনায় গণ অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলের চিন্তা ছিল তাদের। এক সাক্ষাৎকারে মিস্টার হোসেন জানিয়েছিলেন, 1975 সালের 3রা নভেম্বর থেকে 6 নভেম্বর রাত পর্যন্ত অসংখ্য সভা হয়েছে। মূলত সেনাবাহিনীর সৈনিকদের সাথে জাতীয় সমাজতান্ত্রিক দলের সেসব সভা অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে সৈন্যরা একটি 12 দফা দাবি প্রস্তুত করে। তাদের লক্ষ্য ছিল খালেদ মোশাররফকে পদচ্যুত করা। 7ই নভেম্বরে পাল্টা অভ্যুত্থানের পরিকল্পনা কিভাবে হয়েছিল, আনোয়ার হোসেন সে বর্ণনা দিয়েছিলেন বিস্তারিতভাবে। মিস্টার হোসেনের বর্ণনায়, কর্নেল তাহের পরিকল্পনা করেছিলেন অভ্যুত্থানে অংশ নেওয়া সৈন্যরা অস্ত্র হাতে রাস্তায় বেরিয়ে আসবে। তিনি সৈন্যদের বলেছিলেন প্রত্যেককে কয়েকটি অস্ত্র হাতে বেরিয়ে আসবে, আর বাইরে অপেক্ষমান আমাদের শ্রমিক এবং ছাত্ররা সশস্ত্র হবে। এভাবেই সৈনিক জনতার অভ্যুত্থানের পরিকল্পনা করেছিলেন কর্নেল তাহের। আমাদের লক্ষ্য ছিল অভ্যুত্থানের পর একটা বিপ্লবী কমান্ড কাউন্সিল হবে, রাজবন্দীদের মুক্ত করা হবে এবং দেশে একটা সাধারণ নির্বাচন দেয়া হবে। সেই সশস্ত্র পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে মেজর জেনারেল খালেদ মোশাররফের বন্দি দশা থেকে মুক্ত হন মেজর জেনারেল জিয়াউর রহমান। কর্নেল তাহেরের পরিকল্পনায় এবং জাসদের সম্পৃক্ততায় সে অভ্যুত্থান না হলে জিয়াউর রহমানের ভাগ্যে কী ঘটত সেটি বলা মুশকিল। জিয়াউর রহমানকে মুক্ত করার পেছনে জাসদ এবং বিপ্লবী সৈনিক সংস্থার কিছু রাজনৈতিক পরিকল্পনা ছিল। তারা মেজর জেনারেল জিয়াউর রহমানকে তাদের পাশে চেয়েছিলেন। জাসদ মনে করত তখনকার সেনাবাহিনীর পাশাপাশি অনেকের মাঝেই মেজর জেনারেল জিয়াউর রহমানের একটা পরিচিতি ছিল। সেজন্য কর্নেল তাহের এবং জাসদ ভেবেছিল জিয়াউর রহমানকে মুক্ত করে তাদের পাশে আনতে পারলে সেটি ইতিবাচক ফল হবে। জিয়াউর রহমানকে যখন বন্দী করা হয় তখন তিনি কর্নেল তাহেরকে একটি বার্তা পাঠিয়েছিলেন, মিস্টার ইব্রাহিম যেন তাকে উদ্ধার করা হয়। কারণ মুক্তিযুদ্ধের সময় কর্নেল তাহের এবং জিয়াউর রহমান পরস্পরকে জানতেন। মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান শীর্ষ সেনানায়ক ছিলেন এবং বঙ্গবন্ধুর পক্ষে তিনি একটি স্বাধীনতার ঘোষণাও দিয়েছিলেন। সে কারণে তার পরিচিতি বেশ ছিল। কর্নেল তাহের ভেবেছিলেন জিয়াউর রহমানকে মুক্ত করা হলে তিনি আমাদের পাশে থাকবেন। কিন্তু জিয়াউর রহমান মুক্ত হবার পর পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। যে জিয়াউর রহমানকে পাশে পাবার আশায় ছিলেন কর্নেল তাহের, সেই জিয়াউর রহমান মুক্ত হয়ে ভিন্ন ইঙ্গিত দিলেন। দৃশ্যপটের সামনে চলে আসেন জিয়াউর রহমান এবং আড়ালে যেতে থাকেন কর্নেল তাহের। জিয়াউর রহমানের এই আচরণকে বিশ্বাসঘাতকতা হিসেবে মনে করে জাসদ। 7ই নভেম্বরের অভ্যুত্থান কর্নেল তাহেরের নামে পরিচালিত হলেও সেই কারণে জিয়াউর রহমান সাধারণ মানুষের কাছে আরও বেশি পরিচিত হয়ে ওঠেন। সেসব সৈন্য জিয়াউর রহমানকে মুক্ত করতে চাচ্ছিল, যাদের কাছে কর্নেল তাহেরের নির্দেশনা ছিল যে জিয়াউর রহমানকে মুক্ত করে যেন ঢাকার এলিফ্যান্ট রোডে কর্নেল তাহেরের বাসায় নিয়ে আসা হয়। কিন্তু জিয়াউর রহমানকে মুক্ত করার পর তাকে সাথে না নিয়ে সৈন্যরা গুলি ছুটতে ছুটতে এলিফ্যান্ট রোডে ফিরে আসে। জিয়াউর রহমানকে না দেখে অবাক হয়েছিলেন কর্নেল তাহের। তার মনে পাল্টা আশঙ্কা তৈরি হয়।
আনোয়ার হোসেনের বর্ণনায়, সৈন্যরা যখন ট্রাকে করে শূন্য গুলি ছুটতে ছুটতে আমাদের বাসায় সামনে এলো, তখন কর্নেল তাহের প্রশ্ন করলেন, জিয়া কোথায়? সৈন্যরা তখন বলল, স্যার তিনি বলেছেন আপনাকে সেখানে নিয়ে যাওয়ার জন্য। তখন তিনি বলেছিলেন, আমাদের বিপ্লবের পরিকল্পনার সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে। কিন্তু সেই সময় ক্যান্টনমেন্টের ভেতরে থাকা তখনকার মেজর সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম মনে করেন পরিস্থিতির কারণে জিয়াউর রহমানের পক্ষে কর্নেল তাহেরের কাছে যাওয়া সম্ভব ছিল না। মুক্ত হবার পর জিয়াউর রহমান ২য় ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি অফিসে গিয়ে অবস্থান নিলেন। ভোর ৬টার পর সেখানে উপস্থিত হন মিস্টার ইব্রাহিম। মিস্টার ইব্রাহিম বলেন, মানুষের কাছ থেকে শুনছিলাম যে জেনারেল জিয়াউর রহমানকে শহরে নিয়ে যাওয়া হবে, রেডিও স্টেশনে নিয়ে যাওয়া হবে। উনি যেতে চাচ্ছেন না। একই সাথে সৈনিকরা চিল্লাচ্ছে, বাইরে যাওয়া যাবে না, বাইরে যাওয়া যাবে না। কর্নেল তাহেরের কাছে যাওয়া উচিত হবে কিনা সেই বিষয়টি নিয়ে জিয়াউর রহমানের মনে বেশ দ্বিধা ছিল। মিস্টার ইব্রাহিমের ভাষ্য অনুযায়ী উপস্থিত সেনা অফিসারদের পরামর্শ গ্রহণ করে জিয়াউর রহমান শেষ পর্যন্ত ক্যান্টনমেন্টের বাইরে না যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই অভ্যুত্থানের রাতে সেনাবাহিনীর বেশ কিছু অফিসারকে হত্যা করা হয়। তখনকার এই পরিস্থিতির জন্য কর্নেল তাহেরের নেতৃত্বে বিপ্লবী সৈনিক সংস্থা এবং জাসদকে দায়ী করেন মিস্টার ইব্রাহিম। ৭ই নভেম্বর প্রথম প্রহরে মেজর জেনারেল জিয়াউর রহমানকে মুক্ত করা হলেও বেলা ১১টার দিকে মেজর জেনারেল খালেদ মোশাররফকে তার ২ সহযোগী কর্নেল নাজমুল হুদা এবং লেফটেন্যান্ট কর্নেল এটিএম হায়দার সহ হত্যা করা হয়। খালেদ মোশাররফ হত্যাকাণ্ডের বিবরণ একটি বইতে তুলে ধরেন ব্রিগেডিয়ার জেনারেল অব এম শাখাওয়াত হোসেন, যিনি পরবর্তীতে নির্বাচন কমিশনার হয়েছিলেন। সেই বই থেকে কিছু অংশ তুলে ধরা হলো। ৭ই নভেম্বর রাত ১২টার পর ঢাকা সেনানিবাস থেকে যখন সিপাহী বিপ্লবের সূচনা হয়, তখন খালেদ মোশাররফ ও অন্যান্যরা বঙ্গভবনে ছিলেন। এসব সংবাদ শুনে খালেদ মোশাররফ কর্নেল হুদার মাধ্যমে ১০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক নওয়াজেশের সাথে যোগাযোগ করলে নওয়াজেশের ইউনিটে তাদের আসার জন্য বলে। কিন্তু সেটা পরে রটে যায় যে তারা আরিচা হয়ে উত্তরবঙ্গের দিকে একটি বেসামরিক গাড়িতে যাওয়ার পথে আসাদ গেটের নিকট তাদের গাড়ি বিকল হয়ে পড়লে তারা নিকটস্থ একটি প্রাইভেট ক্লিনিকে কাপড় বদলিয়ে ১০ ইস্ট বেঙ্গলের দিকে হেঁটে অধিনায়কের অফিসে পৌঁছে। ভোরের দিকে জিয়াউর রহমান খালেদ মোশাররফের অবস্থান জানার পর তার সাথে কথা বলেন এবং দুজনের মধ্যে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে জিয়াউর রহমান নওয়াজেশকে তাদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেন। এই কথা মরহুম নওয়াজেশ নিজে আমাকে বলেছিলেন। নওয়াজেশ সকালে তাদের জন্য নাস্তার বন্দোবস্ত করে এবং তার বর্ণনা মতে এ সময় খালেদ মোশাররফ অত্যন্ত স্বাভাবিক ও শান্ত ছিলেন। তবে কর্নেল হুদা এবং হায়দার কিছুটা শঙ্কিত হয়ে উঠলে খালেদ মোশাররফ তাদের স্বাভাবিক সুরে পরিস্থিতি মোকাবেলা করতে বলেন। ইতিমধ্যে সেনানিবাস থেকে কিছু বিপ্লবী সৈনিক ১০ ইস্ট বেঙ্গলের লাইনে এসে সেখানকার সৈনিকদের বিপ্লবের সপক্ষে উত্তেজিত করতে থাকে এবং খালেদ মোশাররফ ও তার সহযোগীদের হস্তান্তরের জন্য অধিনায়কের উপর চাপ প্রয়োগ করতে থাকে। নওয়াজেশ উত্তেজিত সৈনিকদের নিবৃত্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। এর কিছুক্ষণ পরে কিছু সংখ্যক সৈনিক অধিনায়কের অফিসার দরজা খুলে এক প্রকার ভেঙে ৩ জনকেই বাইরে মাঠে নিয়ে এসে গুলি করে হত্যা করে। মূলত ৩ নভেম্বর থেকেই সেনাবাহিনীতে এক বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়েছিল। তখন ঢাকা ক্যান্টনমেন্টে মেজর হিসেবে কর্মরত ছিলেন মাহবুবুর রহমান, যিনি বর্তমান সেনাপ্রধান ছিলেন। বর্তমানে তিনি বিএনপির একজন সিনিয়র নেতা, পরবর্তীতে সেনাপ্রধান হয়েছিলেন। জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে জাসদ যে ব্যাখ্যায় তুলুক না কেন, তিনি যে সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন সেটি অস্বীকার করার উপায় নেই বলে মনে করে মাহবুবুর রহমান। ৭ই নভেম্বরের কয়েকদিন পরে জিয়াউর রহমান সিদ্ধান্ত নিলেন যে তিনি ঢাকা সেনানিবাসে সৈনিকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। অনুষ্ঠানস্থলে তিনি উপস্থিত হওয়ার সাথে সাথে একদল সৈনিক জিয়া ভাই বলে স্লোগান দিতে থাকে। তখন জিয়াউর রহমান তাদের ধমক দিয়ে বলেন তাকে ভাই হিসেবে সম্বোধন করা যাবে না। সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী তাকে স্যার হিসেবে সম্বোধন করতে হবে। জেনারেল মাহবুবুর রহমান বলেন, সে পরিস্থিতিতে সেনাবাহিনীতে কমান্ড প্রতিষ্ঠার জন্য জিয়াউর রহমানের এ ধরনের অবস্থান নেওয়া বেশ কঠিন এবং বিপজ্জনক ছিল। কারণ সৈনিকরা তখন বিশৃঙ্খল, কেউ কারোর নির্দেশনা মানছে না, কে ঊর্ধ্বতন আর কে অধতন সে বিষয়টি কেউ আমলে নিচ্ছে না। এমন পরিস্থিতি জিয়াউর রহমানের সামনে প্রধান চ্যালেঞ্জ ছিল সামরিক বাহিনীতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করার। মাহবুবুর রহমানের বর্ণনায় জিয়াউর রহমান উল্কার মতো বিভিন্ন ক্যান্টনমেন্টে ছুটে চলেছেন। সেখানে সৈনিকরা কেউ অস্ত্র জমা দেয় না, কেউ ক্যান্টনমেন্টে আসে না, কেউ কাউকে মানে না, কিন্তু এক একটা জায়গায় গিয়ে তিনি কমান্ড প্রতিষ্ঠা করেছেন। জেনারেল জিয়া পরিস্থিতি যতই তার নিয়ন্ত্রণে আনতে থাকেন ততই দূরে সরে যান কর্নেল তাহের। ৭ই নভেম্বরের পর ২ সপ্তাহের মধ্যে জিয়াউর রহমান উপপ্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দায়িত্ব নেন। তখন থেকে জিয়াউর রহমানের ইশারাতেই রাষ্ট্র ক্ষমতা আবর্তিত হচ্ছিল। তখনই কর্নেল তাহেরের বিচারের উদ্যোগ নেওয়া হয়। যে কর্নেল তাহের জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করেছিলেন, সেই কর্নেল তাহেরকে কেন বিচারের আওতায় আনলেন জিয়াউর রহমান, এ নিয়ে নানা ব্যাখ্যা আছে। জেনারেল মাহবুবুর রহমান বলেন, তখনকার সেনাবাহিনীতে অফিসাররা চেয়েছিলেন কর্নেল তাহেরের বিচার হোক। সামরিক অফিসারের এ দাবি জিয়াউর রহমানের পক্ষে উপেক্ষা করা সম্ভব ছিল না বলে মনে করেন তিনি।
কর্নেল তাহেরকে বিচারের আওতায় না আনলে সেনাবাহিনীর অবকাঠামো ধ্বংস হয়ে যাবে বলে অনেক কর্মকর্তা মনে করতেন। তাছাড়া কর্নেল তাহেরের দিক থেকে আরেকটি অভ্যুত্থানের আশঙ্কাও করেছিলেন কেউ কেউ। সেই প্রেক্ষাপটে গোপন সামরিক কারাগারে এক বিচারের মাধ্যমে 1976 সালের 21শে জুলাই কর্নেল তাহেরকে ফাঁসি দেয়া হয়। কিন্তু কর্নেল তাহেরের পরিবারের পক্ষ থেকে এক রিট আবেদনের পর 2011 সালে বাংলাদেশের হাইকোর্ট সে বিচারককে অবৈধ ঘোষণা করে। 7ই নভেম্বরকে বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন নামে পালন করে। বিএনপির মতে এটি সিপাহী জনতার অভ্যুত্থান দিবস, আওয়ামী লীগ মনে করে এটি মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস। বাংলাদেশের ইতিহাসে আরও কিছু ঘটনার মতো 7ই নভেম্বরও একটি বড় রাজনৈতিক বিতর্কের বিষয় হয়ে রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এমন তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। এই ভিডিওর ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।